সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করতে বসেছি যে একটা সাবজেক্ট যেটা সবার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই ব্যাপারে আমাদের সবাই সতর্ক থাকা উচিত। আজ আমি যা বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আলোচনা করব একটা জিনিস, সেটা হচ্ছে আমাদেরকে সবাইকে মনে একটা প্রশ্ন জাগে, কত বছর বয়সে আমাদের কত টাকা ইনভেস্টমেন্ট, সেভিংসে এবং ইমার্জেন্সি ফান্ড থাকা উচিত। যেমন 20 বছর বয়সে কত থাকা উচিত, 30 বছর বয়সে কত থাকা উচিত, 40 কত, 50 কত এবং 60 কত, যাতে রিটায়ারমেন্টটা আমাদের খুব সুন্দরভাবে চলে যায়। আমরা এমনভাবে চলবো যাতে আমাদের ছেলে মেয়েদের উপরে আমাদের নির্ভর করতে না হয়। ছেলে মেয়েদের জীবন ছেলেরা মেয়েরা নিজেরাই গড়ে তুলবে, তাদেরও একটা জীবন আছে। আমরা বাবা মারা যদি ছেলে মেয়েদের দিকে তাকিয়ে থাকি, সেটা অ্যাকচুয়ালি উচিত হবে না। আমেরিকার প্রসপেক্টিভে কোনো মানুষই ছেলে মেয়েদের উপরে নির্ভরশীল নয়। আমি আজকে যেসব বিষয়ে আলোচনা করব, যাতে আমরা কোনো দিনই ছেলে মেয়েদের উপরে নির্ভরশীল হয়ে না থাকি, আমরা আমাদের জীবন নিজেই গড়ে তুলব। সবাই চিন্তা করি আমরা কোন বয়সে কত টাকা থাকা উচিত। এই প্রশ্নটা কিন্তু যখন আমাদের মাথায় আসে, তখন আমরা আমাদের প্ল্যান অনুযায়ী চলি নাই দেখেই আমাদের এই প্রশ্নগুলো আমাদের মনে উদয় হয়। চলুন আজকে যাওয়া যাক আমার মেইন সাবজেক্টে। আমাদের কত টাকা কত বয়সে থাকা উচিত। 20 বছর শুরু কর, প্রথম নাম্বার ওয়ান 20 বছর বয়স। 20 বছর বয়সে মানুষ একজন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়ে বের হয়। এই যখন সে গ্র্যাজুয়েট হয়ে বের হয়, তারা তখন অত্যন্ত ছোট। তাদের মানি ম্যানেজমেন্টের উপরে কোনো অভিজ্ঞতা নেই, সেভিংসের উপরে কোনো অভিজ্ঞতা নেই, ইনভেস্টিংয়ের উপরেও কোনো অভিজ্ঞতা নেই। 20 বছর বয়সে যখন একটা ছেলে ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়ে বের হয়, তার হয়তো অনেক স্টুডেন্ট লোন থাকতে পারে, কারো কারো, বেশিরভাগ স্টুডেন্টদেরই স্টুডেন্ট লোন থাকে, কিছু কম সংখ্যক স্টুডেন্টদেরই স্টুডেন্ট লোন থাকে না। তারা যখন বের হয়, তখন তারা নতুন করে জীবন শুরু করতে যায়। এই বয়সটা খুব ইম্পর্টেন্ট। 20 বয়সেই আমেরিকাতে ছেলেরা আপনার ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসে। এই 20 বছর বয়সে তারা যখন ইউনিভার্সিটিতে ছিল, তারা হয়তো পেইড ইন্টার্নশিপ করেছে, কেউ কেউ পার্ট টাইম জব করেছে। তাদের হাতে কিছু টাকা হয়তো এসেছিল এই 4 বছর বয়সে, তারা যখন ইউনিভার্সিটি লাইফে ছিল। কেউ ডর্মে ছিল, কেউ বাসার থেকে গিয়ে পড়াশোনা করেছে। কিন্তু একটা স্ট্যাটিস্টিক্স অনুযায়ী দেখা যায় যে ইউকেতে 1000 পাউন্ডের নিচে মানুষের জমা থাকে, এবং ইউএসএতে কোনো স্টুডেন্টদের এই 20 বছর বয়সে 1000 টাকাও তাদের সেভিংস নাই। অথচ তারা কিন্তু পার্ট টাইম চাকরি করেছিল, কেউ কেউ পার্ট টাইম ইন্টার্নশিপ করেছিল, কেউ কেউ স্টুডেন্ট লাইফে তাদের যে 20 ঘন্টা কাজ করার কথা সেটাও করেছে, তবু কেন তার কাছে টাকা নেই, সেটা একটা বড় প্রশ্ন। আমাদের মেইন উদ্দেশ্য কি? আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমরা কারো উপরে নির্ভরশীল না হয়ে আমাদের রিটায়ারমেন্ট লাইফটা যাতে খুব চমৎকারভাবে কেটে যায়, সেটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। এখন একটা ছেলে যখন 20 বছর বয়সে সে ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসলো, তার এইটাই সবচেয়ে বড় সময় যে তাকে ইনভেস্টমেন্টের উপরে এবং তার সেভিংসের উপরে একটা হ্যাবিট গড়ে তুলতে হবে। এই হ্যাবিট যদি কখনো গড়ে না উঠে, তার জীবনটা অত্যন্ত কষ্টদায়ক হবে যখন সে 60-65 বছরে উপনীত হবে। সেই জন্য সবাইকে আমাদের একটা হ্যাবিট গড়ে তুলতে হবে, সেভিংসের, ইমার্জেন্সি ফান্ডের এবং ইনভেস্টিংয়ের উপরে একটা হ্যাবিট আমাদের সবার গড়ে তোলা উচিত। এই 20 বছর থেকেই সেটা শুরু করতে হবে। 20 বছর বয়সে তার সেভিংসে, ইনভেস্টমেন্টে কত টাকা আছে সেটা কিন্তু বড় কথা নয়। বড় কথা হচ্ছে তার যে হ্যাবিটটা চেঞ্জ করতে হবে, এবং ইনভেস্টিংয়ের উপরে তাদের একটা হ্যাবিট তাদেরকে গড়ে উঠাতে হবে। আমরা 4টা জিনিসের উপরে ফোকাস করব 20 বছর বয়সে কী করা উচিত। 20 বছর বয়সে একটা ছেলে মেয়ের তাদের যে ডেপ্ট আছে সেটার থেকে বড়, যেটা বিগ মানে হাই ইন্টারেস্ট বিয়ারিং যে লোনটা আছে, যেমন স্টুডেন্ট লোনটা বাদ দিলাম, অন্যান্য যে আপনার কনজিউমার লোন আছে, এগুলোর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই জন্য ছেলেমেয়েদেরকে উদ্বুদ্ধ করতে হবে তারা যাতে বড় বড় ইন্টারেস্ট বিয়ারিং যেসব অ্যাকাউন্ট আছে সেখান থেকে তারা যাতে যত দ্রুত সম্ভব তারা যাতে এর থেকে বেরিয়ে আসতে পারে, সেটা তাদেরকে হ্যাবিটে পরিণত। ফোকাস নাম্বার 2, 20 বছর বয়সে ট্র্যাক ইউর স্পেন্ডিং। আমরা যেসব স্পেন্ডিং করি, ছাত্র ছেলেরা যারা বেরিয়ে আসলো ইউনিভার্সিটি থেকে, তারা যেসব স্পেন্ডিং করে সেটাকে ভালোভাবে ট্র্যাক করতে হবে। কী পরিমাণ তারা স্পেন্ডিং করছে, কি বাজে স্পেন্ডিং তারা করছে, সেসব স্পেন্ডিং থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। ভালো স্পেন্ডিংগুলিকে ট্র্যাক আউট করতে হবে, এগুলো ভালো স্পেন্ডিং। আর বাকি যেসব আছে
বাইরে যাওয়া, সিনেমা দেখা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এসব স্পেন্ডিংগুলিকে ট্র্যাক করে সেগুলির থেকে আস্তে আস্তে তাদেরকে হ্যাবিটে পরিণত করতে হবে, তারা যাতে ওসবের থেকে বেরিয়ে আসতে পারে হয়। ফোকাস নাম্বার 3, এই 20 বছর বয়সে, এই 20 বছর বয়সে তাদের কমপক্ষে 1 মাসের যে স্পেন্ডিং এক্সপেন্স আছে সেইটার সমপরিমাণ টাকা তাদের সেভিংসে থাকা উচিত। ধরে নেওয়া যাক তাদের এই বয়সে যদি তাদের 1 মাসে এক্সপেন্স যদি $1000 হয়, তাহলে সেই 20 বছর বয়সেই তাদের $1000 তাদের ব্যাংকে সেভিংসে থাকাটা অত্যন্ত। ধরে নিলাম তারা গ্র্যাজুয়েট হয়ে যখন ইউনিভার্সিটি থেকে বের হলো, তারা জাস্ট চাকরিতে ঢুকলো অথবা ব্যবসা শুরু করলো, তারা ইনকাম করা শুরু করেছে, তখনই এই 20 বছর থেকে 21 বছরে যখন তারা পাশ দিবে, সেই এই 20 থেকে 21 বছরের মধ্যেই তাদেরকে রিটায়ারমেন্ট ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। যেমন ধরে নেওয়া যাক যেটা ট্যাক্স কমপ্লায়েন্স, মানে ট্যাক্স দিতে হবে না এই রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে। যেমন এক্সাম্পল হচ্ছে রথ আইআরএ, তাদেরকে বলতে হবে তোমরা রথ আইআরএ খুলো, তোমাদের বয়স এখন কম, তাহলে তোমাদের একটা হ্যাবিট গড়ে উঠবে এবং এখানে যেটা গ্রোথ হবে সেটাতে কোনো ট্যাক্স তোমাকে দিতে হবে না। পরবর্তীতে যখন তোমরা যে 59 বছর 60 বছর হবে তখন কোনো ট্যাক্স দিতে হবে না। সেই জন্য এই 20 বছর বয়স থেকেই তাদের একটা ইনভেস্টমেন্টের জন্য যে হ্যাবিট সেটা গড়ে তোলা উচিত এবং তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে তোমরা এই রথ আইআরএ অ্যাকাউন্টটা খুলো। এবং রথ আইআরএ খোলার পরে ওখানে যে ইনভেস্টমেন্টটা হবে সেটা কিসে ইনভেস্ট করবে, তাদেরকে শিখতে হবে যেসব ইটিএফস, এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ড, যেগুলো S&P 500 যে ইন্ডেক্স আছে সেটাকে ফলো করে চলে, অর্থাৎ হচ্ছে যে S&P 500-এর যে ইন্ডেক্স সেটা যেই রেটে গ্রোথ হয়, ধরে নেওয়া হয় ওটা 8 থেকে 9-10% হারে গ্রোথ হয়, সেসব ইটিএফগুলি যেকে তোমরা ইনভেস্ট করবা, তাতে তোমাদের লস হওয়ার সম্ভাবনা খুবই কম। সুতরাং ক্রমান্বয়ে তারা যদি আস্তে আস্তে ইনভেস্ট করতে থাকে, তারা লাভবান হবে। এবং S&P 500-এর যে ইন্ডেক্স সেটা যদি আমরা লক্ষ্য করি, সেটা 60 বছর আগে যা ছিল আর এখন যেটা দেখি সেটা অ্যাকচুয়ালি কিন্তু অ্যাভারেজলি 8-9% হারে গ্রোথ আছে। সেটা কখনো কমে কখনো বাড়ে, কিন্তু অ্যাভারেজলি সেটা বাড়তেই থাকে। সেজন্য এই 20 বছর বয়স থেকে ইনভেস্টমেন্টের প্রতি একটা হ্যাবিট তাদের গড়ে ওঠানো উচিত। কত টাকা তারা ইনভেস্ট করবে সেটা বড় কথা নয়। যদি তারা তাদের এক্সপেন্স খরচ করার পরও যদি তাদের হাতে $10 অথবা $20 থাকে, সেটাই ইনভেস্ট করা উচিত প্রতি মাসে। এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে তুমি $10 ইনভেস্ট করলা, $20 ইনভেস্ট করলা, সেটা তোমার আস্তে আস্তে জীবনের মধ্যে একটা হ্যাবিট গড়ে উঠবে যে ইনভেস্টমেন্ট কিভাবে করতে হয়। সেজন্য আমরা সেটা খুব রথ আইআরএতে যখন আমরা ইনভেস্ট করব, আমরা যদি ইটিএফ ইটিএফ খুলতে পারি, অথবা আপনার যেসব ডিভিডেন্ড গিভিং ইকুইটিস আছে সেগুলোও যদি ইনভেস্ট করি, তাহলে 20 বছর বয়সে আমাদেরকে ওই অ্যাকাউন্টে গিয়ে সেট আপ করে রাখা উচিত, যেটা ডিভিডেন্ড আসবে সেটা যাতে রিইনভেস্টেড হয়, অর্থাৎ প্রতি মাসে বা প্রতি কোয়ার্টারলি বা প্রতি বছর যেটা ডিভিডেন্ড আপনি পাবেন, সেটা যাতে আবার ওটা দিয়ে যাতে সেম জিনিস, সেম ইটিএফটাই আবার অথবা মিউচুয়াল ফান্ডটা যাতে আবার রিইনভেস্টেড হয়ে যায়। এতে হয় কি একটা কম্পাউন্ডিং হারে আপনার ইনভেস্টমেন্ট ক্রমান্বয়ে বাড়তে থাকবে। চলুন এবার আমরা যাই 30s, অর্থাৎ 30 বছরে আমাদের কি পরিমাণ সেভিংস থাকা উচিত। অ্যাকর্ডিং টু ফ্যাডিলিটিস ইনভেস্টমেন্ট গাইডলাইন, তারা বলছে 30 বছর যখন তোমাদের হবে, তোমাদের কমপক্ষে 1 বছরের সমপরিমাণ যে ইনকাম, তোমার ইনকাম যদি 1 বছরে $50,000 হয়, তাহলে সেই $50,000 তোমার সেভিংসে থাকাটা অত্যন্ত জরুরি। এটা হচ্ছে ফ্যাডিলিটিস ইনভেস্টমেন্ট গাইডলাইন অনুযায়ী। এই টোটাল যে সেভিংসটা সেটা 3টা অ্যাকাউন্ট মিলে থাকলেই চলবে, যেমন সেভিং অ্যাকাউন্ট, তারপর রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট এবং ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। এই 3টা অ্যাকাউন্ট মিলিয়ে যদি আপনার সেই 1 বছরের সমপরিমাণ ইনকামটা যদি থাকে, তাহলে এটা গাইডলাইনটা মেনে চলছে। ধরে নিলাম এই 30 বছর বয়সে কোনো ছেলে মেয়েদের সেভিংস হয়ে গেল $50,000। সে যদি এই 30 থেকে 65 বছর, মানে 35 বছরে যদি সে প্রতি মাসে এক্সট্রা $500 করে অতিরিক্ত কন্ট্রিবিউট করতে পারে এবং সেটার গ্রোথ হার যদি 8% করে বাড়ে, তাহলে
কম্পাউন্ড ইন্টারেস্ট যে ক্যালকুলেটর সেটাতে দেখা গেছে সে 30 বছর থেকে 65 বছরে গিয়ে এবং প্রতি মাসে যে এক্সট্রা $500 করে সে তার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট অথবা রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে এক্সট্রা $500 করে প্রতি মাসে যদি সে কন্ট্রিবিউট করতে পারে তাহলে 65 বছর বয়সে গিয়ে তার সেভিংস হয়ে যায় $1.7 মিলিয়ন। এই গাইডলাইন অনুযায়ী যদি আমাদের 30 বছর বাচ্চাদের যদি 1 বছরের সম পরিমাণ ইনকাম সেভিংস না থাকে তাতে বিচলিত হওয়ার কিন্তু কোনো কারণ নাই, কিন্তু আমাদেরকে সচেষ্ট থাকতে হবে তারা যাতে এটা পারে 1 বছরের সম পরিমাণ ইনকামটা যাতে তাদের ওই 3টা অ্যাকাউন্ট মিলে তারা সেভিং করতে পারে। ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অনুযায়ী এই বয়সের বাচ্চাদের আমেরিকাতে ইনকাম অ্যাভারেজলি $50,000 এবং ইউকেতে ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স অনুযায়ী তাদের ইনকাম 30 বছর বয়সে $40,000 মতো হয়ে থাকে। সুতরাং ইউকেতে এই বয়সে তাদের কমপক্ষে £40,000 এবং ইউএসএতে £50,000 তাদের সেভিংসে 3টা অ্যাকাউন্ট মিলে থাকা উচিত। কি ফোকাস করতে হবে এই 30 বছর বয়সে? 3টা জিনিস ফোকাস করতে হবে। নাম্বার 1, 10 to 20% কন্ট্রিবিউট করতে হবে সেভিংস ইনভেস্টমেন্ট এবং রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে ইন টোটাল। এটা এম রাখতে হবে যাতে এই 20% মানে 10 to 20% যাতে কন্ট্রিবিউট করা সম্ভব হয়। নাম্বার 2, করতে হবে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করা যাবে না। ইনফ্লেশন অনুযায়ী ইনফ্লেশন হচ্ছে কিন্তু আপনি প্রতিটা বছর আপনি লাইফস্টাইল চেঞ্জ করে ফেলছেন, এটা কিন্তু সিম্পল লাইফস্টাইল চেঞ্জ মেনে চল। নাম্বার 3, আপনার ডেপ্ট ফ্রি আপনাকে হতেই হবে। যত বড় ইন্টারেস্ট বিয়ারিং অ্যাকাউন্টগুলো আছে সেগুলো থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে, তাহলে আপনি সফল হবেন, আদারওয়াইজ আপনি কখনো সফল হতে পারবেন। এখন আমরা যাব 40 বছর বয়সে। দেখবো আমরা 40 বছর বয়সে আমাদের কত টাকা সেভিংসে থাকা উচিত। এই 40 বছর কিন্তু অনেকটা পথ আপনারা পেরিয়ে এসেছেন। 20 বছরে আপনারা গ্র্যাজুয়েট হয়েছেন ইউনিভার্সিটি থেকে, তারপরে আরও 20 বছর কাজ করে আপনি 40 বছরে পা দিয়েছেন। এখানে আপনার একটা পরিপূর্ণতা এসেছে আপনার জীবনে। এবং গাইডলাইন অনুযায়ী বলা হয় এই 40 বছর বয়সে ছেলেমেয়েদের 3 বছরের সমপরিমাণ ইনকাম তাদের সেভিংসে থাকা উচিত। আমি যখন বলি সেভিংসে থাকা উচিত সেটা আমি 3টা অ্যাকাউন্ট মিলিয়ে একসাথে বলি, যেমন সেভিং অ্যাকাউন্ট, রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট এবং ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। এই 3 অ্যাকাউন্ট মিলিয়ে এই 40 বছর বয়সে ছেলেমেয়েদের 3 বছরের সমপরিমাণ, 3 বছরের যে বাৎসরিক যে ইনকাম সেটার 3 টাইমস থাকা উচিত। ধরে নিলাম যে তাদের ইনকাম $1,00,000 বাৎসরিক, তাহলে এই বয়সে এসে তাদের কমপক্ষে 1,00,000 টাইমস 3 লক্ষ টাকা তাদের সেভিংসে থাকা উচিত। এখানে কিছু গোলের প্রতি আমাদের 3টা গোল থাকতে হবে এই 40 বছরে এসে। কি সেই গোল নাম্বার 1, আমাদের ম্যাক্স আউট করতে হবে আমার ইনভেস্টমেন্টে আমরা যতটুকু সম্ভব, এবং রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে আমরা ম্যাক্স আউট করব। আমাদের 401k থাকলে সেটা তো ম্যাক্স আউট আমরা কন্ট্রিবিউট করব। এই ম্যাক্স আউটের দিকে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। নাম্বার 2, আমাদের মানি ম্যানেজমেন্ট, আপনি প্রতি যে ইনভেস্ট করছেন সেগুলিকে সবসময় ফলো করতে হবে। আপনার ইনভেস্টমেন্ট ঠিক মতো গ্রো করছে কিনা সেগুলোর দিকে আপনি এম রাখবেন। তারপর 3 নাম্বার গিয়ে হলো আপনার এক্সপেন্সটাকে ঠিক রাখতে হবে। এক্সট্রা যে বাজে এক্সপেন্সগুলো আছে সেগুলোর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাজে এক্সপেন্স থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি তখন কখনোই আপনার গ্রোথটা তেমন হবে না। অতিরিক্ত ভ্যাকেশন, অতিরিক্ত ঘোরাফেরা, অতিরিক্ত বাইরে খাওয়া, এগুলোর দিকে আমাদেরকে যে এক্সপেন্স আছে সেগুলোর থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। 40 বছর বয়সে এগুলোর দিকে খুবই খেয়াল রাখতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি 40 বছর থেকে, এখন ধরলাম আমরা 50 বছরে এসেছি। সবাই আমরা 50 বছরে আমাদের কি পরিমাণ সেভিংস থাকা উচিত। যখনই আমি সেভিংসের কথা বলছি তখন কিন্তু আমি 3টা অ্যাকাউন্ট মিলিয়ে বলছি, সেভিংস অ্যাকাউন্ট, রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। যখন আমরা 50 বছরে এসে গেলাম তখন স্ট্যাটিস্টিক্যালি কি বলা হয় যে আমাদের এই 6 টাইম অফ আমাদের ইয়ারলি ইনকামের সমান আমাদের এই 50 বছর বয়সে এসে থাকা উচিত। ধরে নিলাম আবার সেই আমাদের ইনকাম বাৎসরিক হচ্ছে $1,00,000, তাহলে আমাদের 1,00,000 টাইমস 6 তাহলে $6,00,000 আমাদের সেভিংসে থাকা বাধ্যতামূলক বা চেষ্টা করা উচিত। এটা যদি আমরা ফলো করতে পারি তাহলে আমাদের রিটায়ারমেন্টটা অত্যন্ত কমফোর্টেবলি আমরা আমাদের রিটায়ারমেন্ট জীবনটা আমরা পার করতে পারব।
কি ফোকাস করব আমরা 50 বছরে এসে? 50 বছরে এসে আমাদের যে ইনভেস্টমেন্ট আছে সেটা আমাদেরকে ফলো আপ করতে হবে। ওখানে যেসব আমাদের রিস্কি যে ইনভেস্টমেন্ট ছিল ওগুলিকে আমরা সরিয়ে আমরা লো রিস্ক ইনভেস্টমেন্টের দিকে আমাদের চলে আসতে হবে, যেহেতু আমরা অলরেডি রিটায়ারমেন্টের দিকে এগিয়ে যাচ্ছি। সুতরাং রিস্ক ফ্যাক্টরটা একটা বড় কথা। সেজন্য আমাদের যেসব হাই রিস্ক ইকুইটিস ছিল, হাই রিস্ক যেসব আমরা ইনভেস্ট করেছি সেগুলিকে আমরা বিক্রি করে আমরা লো রিস্কের দিকে আমরা সরে আসব। তাতে হবে কি, লো রিস্ক কোনগুলো, যেমন আপনার আছে বন্ড আছে, বিভিন্ন মিউচুয়াল ফান্ড আছে, সেসবের দিকে আমরা চলে আসব। তাতে হবে কি, আমরা আর রিস্ক নেব না। আমরা যেহেতু রিটায়ারমেন্টের দিকে চলে যাচ্ছি, আমরা এটা ফলো করব। যারা বড় বড় ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছেন তারা বলে যে এখন আমরা যখন 60 বছরে পা দেব তখন আমাদের 8 টাইমস অফ আওয়ার অ্যানুয়াল ইনকামের সমান সেভিংসে থাকা উচিত। আবার সে একই ধরে নিলাম আমাদের এই 1 লক্ষই আছে, তাহলে আমাদের, আমি এটা সহজ একটা উদাহরণের জন্য আমি $1 লক্ষ ধরে নিচ্ছি যে আমাদের অ্যানুয়াল ইনকাম 1 লক্ষ, তাহলে আমাদের 60 বছর বয়সে এসে আমাদের 8 টাইমস অফ 1 লক্ষ মানে আপনার $8 লক্ষ সেভিংস অ্যাকাউন্টে থাকা উচিত। সেভিংস বলতে মেইনলি হচ্ছে সেভিংস অ্যাকাউন্টস প্লাস রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট প্লাস ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। এই 3 অ্যাকাউন্ট মিলিয়ে আমাদের 8 টাইমস অফ আওয়ার অ্যানুয়াল ইনকামের সমান একটা ছেলে মেয়েদের আমাদের থাকা উচিত, যাতে আমাদের পরবর্তী লাইফটা অত্যন্ত কমফোর্টেবলি আমরা আমাদের রিটায়ারমেন্টটা কারো উপরে নির্ভরশীল না হয়ে আমরা আমাদের জীবনটা পার করতে পারবো। আবার খেয়াল রাখতে হবে, ফোকাস থাকতে হবে আমাদের যে এই বয়সে এসে আমরা কি করব। আমাদের যদি অত্যন্ত বড় বাড়ির প্রয়োজন না হয় তাহলে আমরা ছোট বাড়িতে শিফট করে ফেলবো। ছেলের মেয়েরাও এর মধ্যে চলে গেছে, তারা যার যার জীবন শুরু করে দিয়েছে, তাদের সংসার হয়েছে। আপনারা হাজব্যান্ড ওয়াইফ একা হয়ে গেছেন, তখন আপনাদের বড় বাড়ির দরকার নেই। আপনারা মুভ হয়ে ছোট বাড়িতে চলে আসবেন এবং লাইফ স্টাইলটা সিম্পলি লাইফ লিড করবেন। দেখবেন আপনাদের জীবনটা অত্যন্ত সুন্দরভাবে যাচ্ছে, আপনাদের রিটায়ারমেন্টে কোনো কষ্ট হচ্ছে না। অনেক কথাই বললাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক দিয়ে আমাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা যদি শেয়ার করতে পারেন আমি অত্যন্ত উপকৃত হব। খোদা হাফেজ, আপনারা ভালো থাকেন।